This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কারণ পাসপোর্ট নিয়ে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য আসছে। ভাড়ার অ্যাকাউন্টেও পাসপোর্ট জালিয়াতি, ভুয়ো নথি দিয়ে পাসপোর্টের আবেদন করতে ব্যাংক অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো বলেই অনুমান তদন্তকারীদের। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর। চলুন কথা বলি আমাদের রিপোর্টার সুপ্রিয় গুহর সঙ্গে, আরো তথ্য জানবো তার কাছ থেকে এই বিষয়। সুপ্রিয়, অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হতো মানে কি প্রসেসিং চলতো তাদের এই বিষয়টা নিয়ে? দেখো, পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রেও কিন্তু এবার তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে এক্ষেত্রেও ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন জায়গা থেকে এই যে চক্রের যারা মাথারা রয়েছেন তারা ভাড়া নিতেন এবং সেই ভাড়া করা অ্যাকাউন্টগুলোকে ব্যবহার করা হতো পাসপোর্টের আবেদন করার ক্ষেত্রে যে নির্দিষ্ট অঙ্কের টাকা ফি বাবদ জমা দেওয়া হয় সেই ফি জমা দেওয়ার জন্যই এ ধরনের ভাড়া করা অ্যাকাউন্ট ব্যবহার করা হতো। এবং এক্ষেত্রে তোমাকে যে বিষয়টা বলবো বা তোমারও নিশ্চয়ই মনে আছে যে এই সাইবার প্রতারণা থেকে শুরু করে এই কিছুদিন আগেই যে রাজ্যের ট্যাব দুর্নীতির তথ্য সামনে এসেছিল, সেই সমস্ত তদন্ত নেমেও কিন্তু দেখা গেছিল যে সেখানে ট্যাবের যে দুর্নীতির টাকা বা অনেক ক্ষেত্রে সাইবার প্রতারণার টাকা সেগুলো নিজেদের কাছে নেওয়ার জন্য এই যে যারা প্রতারকরা থাকেন বা জালিয়াতরা থাকেন তারা কিন্তু ভাড়া করা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে। আর এই পাসপোর্ট জালিয়াতির ক্ষেত্রেও কিন্তু এবার এই ভাড়া করা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সামনে উঠে আসছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার পাশাপাশি তদন্তকারীরা আরও যে তথ্য তাদের তদন্ত এখনও পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের জিজ্ঞাসাবাদে তারা যে তথ্য পেয়েছেন যে অনেক ক্ষেত্রেই সাব এজেন্ট বা এজেন্ট হিসেবে বিভিন্ন সীমান্ত এলাকাতে যারা এই সমরেশ বা মনোজ গুপ্তার হয়ে কাজ করতেন তাদের অ্যাকাউন্ট কখনো ব্যবহার করা হতো, কখনো বা এই সমস্ত সাব এজেন্ট বা এজেন্টদের যারা পরিচিতরা রয়েছেন তাদের অ্যাকাউন্টগুলোকেও কিন্তু ব্যবহার করা হতো। এবং অনেক ক্ষেত্রে একেবারে নির্দিষ্টভাবে যে তথ্য প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি যে ভুয়ো নথি দিয়ে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু এই সমস্ত যে পাসপোর্টের জন্য আবেদন করা হতো সেই আবেদনের টাকা জমা করা হতো, এমনটাও কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন। আর সেই কারণেই রিজিওনাল পাসপোর্ট অফিসের কাছে বারবার যে সমস্ত আবেদনকারীরা তাদের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তাদের ব্যাংক সংক্রান্ত যে বিস্তারিত তথ্য সেই তথ্য চেয়ে পাঠানো হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত তারা সেই তথ্য পাননি। তবে এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়গুলোই তদন্তকারীরা সামনে উঠে আসছে যে একদিকে ভাড়া করা অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে এমনটা তারা মনে করছেন, অনেক ক্ষেত্রে ভুয়ো নথি দিয়ে তৈরি করা যে ব্যাংক অ্যাকাউন্ট সেগুলোকে সহজেই তারা মানে ব্যাংকের দিকটা কি দেখে নিচ্ছেন, মানে তাদের কাছে এই দিকটা নিয়ে করে চিন্তার বিষয় থাকছে না। ধন্যবাদ সুপ্রিয়, আমরা অবশ্যই আবার এই নিয়ে আলোচনা করব, কিন্তু এক্সপার্টরা কি মনে করছেন এই বিষয়টি নিয়ে সেটা জানারও প্রয়োজন রয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অরিন্দম বাবু, এর আগে আমাদের মনে আছে একটু আগে সুপ্রিয় আমাদের রিপোর্টাররা ঠিক সেটাই বলছিল, ট্যাব কেলেঙ্কারির ক্ষেত্রে এই অ্যাকাউন্ট গুলো ব্যবহার হয়েছিল যেখানে ভাড়া করা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছিল। আর এই ক্ষেত্রেও এই পাসপোর্টের ক্ষেত্রেও তাই, যখন যে টাকা দেওয়া নেওয়ার বিষয় যখন আসছে তখন সেরকমই কিছু অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হচ্ছে, এমনকি কিছু ভুয়ো তথ্য দিয়ে নতুন করে একটা ফেক অ্যাকাউন্টও তৈরি করা হচ্ছে। এটা থেকে কি করে সাবধানতা অবলম্বন করা মানে যায় আর কি, একটু যদি বিষয়টা বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যারা এই ধরনের ক্রাইম করছে তারা কিন্তু একটা এভিডেন্স রাখছে, এগুলোকে বলে ডকুমেন্টারি এভিডেন্স। এই যে দেখুন, তাদের কোনো ভয় নেই, এটা কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। যদি ইনভেস্টিগেশন ভালোভাবে হয় তাহলে তাদের পানিশমেন্ট হতে পারে, কিন্তু ভয় নেই। কিন্তু এটা থেকে নিস্তার কি করা হবে? যারা আজকে নাকি পাসপোর্ট করাচ্ছে, দিস ইজ নট দ্য প্রসিডিওর। প্রসিডিউরটা তো অন্যরকম, আপনার আমার ক্ষেত্রে তো অন্যরকম। আমরা তো এই ট্যাপে তো পা দেবো না ম্যাডাম। আমাদের যে সিস্টেমটা সেটা হচ্ছে, আপনি জানেন অনলাইনে আপনি করতে পারেন, এখন অনেক সুবিধা করেছে। রুবি হসপিটালের পিছনে যেটা আছে দেখুন আপনি কত সুন্দর, সেটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করবেন। আপনার ওখানে 5টা জিনিস আছে, ভয়েস থেকে শুরু করে আপনার হচ্ছে ওই আপনার থাম ইমপ্রেশন এখন 10টা দিতে হয়, এগুলো আমি জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে ওখান থেকে আপনাকে লোকাল থানায় ভেরিফিকেশনের জন্য পাঠায়, সেই থানার যে ডিআইও আছে সে কিন্তু নিজে যাবে, যে ডকুমেন্টস গুলো সেগুলো নিজে পরখ করে দেখবে কোথায় পাস করেছে। প্রথমটা দেখে সে হোয়েদার শি ইজ ইন্ডিয়ান সিটিজেন অর নট। এবং এইগুলো যেটা করে সেক্ষেত্রে তো আজকে 2 নম্বরই হওয়ার সম্ভাবনা নেই। যদি ফলস হয়, যেমন এই যে সাব ইন্সপেক্টর, রিটায়ার্ড ক্যালকাটা পুলিশের সাব ইন্সপেক্টরের সাথে এখন আবার দেখছি 12 থেকে 25 লক্ষ টাকা ওর মধ্যে নাকি দেন পায়, তাহলে তাদের সাসপেন্ড হবে, চার্জশিট হবে, তাদের চাকরি যাবে, পেনশন পাবে না। কিন্তু যারা এগুলো করছে তাদেরকে তো আজকে পানিশমেন্ট দেওয়া যাচ্ছে না। যার জন্য এত সাহস যে আমি এভিডেন্স রাখছি, আমি ডকুমেন্টস রাখছি, এটাকে ডকুমেন্টস এভিডেন্স বলে, তা সত্ত্বেও এরা করে চলেছে। তাহলে সাধারণ মানুষকে যদি আপনারা এই যে অ্যাওয়ারনেস করছেন, তাদের অ্যালার্ট হতে হবে, সত্য জায়গাটা যেতে হবে, মেইন জায়গাটা যেতে হবে, যে একেবারে সেই জায়গাটায় পৌঁছতেই হবে। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু আপনাকে। এদিকে এখন তথ্য আরো আছে, ভুয়ো শংসাপত্র তৈরির অভিযোগে আরো একজনকে গ্রেপ্তার করলো বারাসত থানার পুলিশ। বারাসত থানার পুলিশের জালে অশোকনগরের বাসিন্দা দিবাকর বিশ্বাস
ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ধৃত সমীর দাস ও তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে দিবাকরের নাম জানতে পারে পুলিশ। গতকাল রহরা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জাল জন্ম শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট তৈরির অভিযোগ। সূত্রে খবর, ভুয়ো শংসাপত্র চক্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই দিবাকর বিশ্বাসের। গত এক বছরে ইস্যু হওয়া 70টির বেশি পাসপোর্টের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ। ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্টের মালিকদের চিহ্নিত করতে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের। এই পাসপোর্টগুলো কলকাতা পুলিশ এলাকার ঠিকানায় তৈরি হয়েছে। তদন্তকারীদের সন্দেহ এই পাসপোর্টগুলো ভুয়ো নথি দিয়েই তৈরি হয়েছে।